হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সকালবেলা হচ্ছে আমাদের বাসায় পার্সেলটা চলে আসছে। এটা হচ্ছে আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে রাইস নুডলস হচ্ছে বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো আমার বাচ্চাকে এটা ডক্টর সাজেস্ট করেছিলেন। তো সেই জন্য আমি এটা অর্ডার করেছিলাম, কিন্তু এটা আমার জন্য খুবই হতাশাজনক ছিল। কারণ এটাকে আমি কোনোভাবেই রান্না করতে পারতেছিলাম না। আমি নুডলস মোটামুটি ভালোই রান্না করি বাসায়, কিন্তু এটা হচ্ছে শুধু গলে যায়। যেইভাবেই রান্না করি গলে যায়। পানি কম দিলে হচ্ছে ভিতরটা কাঁচা থাকে, বাইরেরটা গলে যায়। আর নুডলস গলে গেলে সেটাকে কোনোভাবেই খাওয়া যায় না। এটাকে না স্যুপ হিসেবে রান্না করা যায়, মানে কোনো কিছুই করা যায় না। তো এখন হচ্ছে চিন্তা করেছি বাসায় বানিয়ে খাওয়াবো। আর দেখুন, এই অল্প কয়টা থাকে, এই অল্প কয়টার জন্য একটা প্যাকেটের দাম হচ্ছে 595 টাকা। তাই এখন থেকে চিন্তা করেছি এগুলো বাসায় বানিয়ে খাওয়াবো। আর দেখুন কি সুন্দর একটা হেলিকপ্টার যাচ্ছে। ছোটবেলায় কি সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, তো এইটা দেখে হচ্ছে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। এখনো যদি আমি বাইরে থাকি, উপর দিয়ে যদি হেলিকপ্টার বা প্লেন যায়, তাহলে হচ্ছে আমি এটা দেখি। তো এখন চুলায় এসে আমি হচ্ছে, মানে আম্মা হচ্ছে বানিয়ে দিচ্ছিল মেনলি। তো আমি হচ্ছে ফুল পিঠা বানাবো, আমাদের দিকে বলে তো ফুল পিঠা বা নকশি পিঠা। তো সেইটার ইয়েটা হচ্ছে আম্মা রেডি করে দিচ্ছে। তো আমি যেহেতু ইনস্ট্যান্ট গুঁড়া দিয়ে বানাবো, তো সেই জন্য ইনস্ট্যান্ট গুঁড়াটাকে হালকা একটু ভেজে নিলেই হবে, যেহেতু এটা অলরেডি ঝরঝরা থাকে। ভেজে তারপর পাশের চুলায় গরম পানি ফুটিয়ে নিয়ে সেটা মধ্যে ঢেলে দিলেই হবে। তারপর একটা রুটির মতো কাই করে নিলেই হবে। তারপর এটাকে সুন্দর করে হাতে একটু পানি নিয়ে নিয়ে এটাকে মথে নিতে হবে। একদম বেশি শক্ত কাই যেন না হয়, আবার একদম যেন নরমও না হয়। মোটামুটি নরম থাকতে হবে, নয়তো ডিজাইনগুলো তোলা যায় না। তো এটাকে অনেকক্ষণ সময় নিয়ে আমরা মথে নিয়েছি। তো এখন হচ্ছে একটা ছোট্ট বাটিতে আমি একটু সয়াবিন তেল নিয়ে নিয়েছি হাফ পরিমাণ, আর হাফ পরিমাণ নিয়ে নিচ্ছি পানি। আর নিয়ে নিচ্ছি হাফ পরিমাণ পানি। তো আম্মা সবসময় দুইটা মিক্স করে বানাতে বলে, তাই আমি দুইটা মিক্স করে দিয়েছি। আর আমাদের বাসায় হচ্ছে খেজুর কাটাও নাই, আর টিনও নাই। আর হচ্ছে গ্রামের বাড়িতে দেখতাম বাঁশের ছিকলা তুলে তুলে তারপর সাইডটা কাটে। তো সেটাও নাই। তো এখন কি পিঠা বানাবো না? অবশ্যই বানাবো। সেই জন্য হচ্ছে আমি সুই নিয়ে নিয়েছি, দুইটা টুথপিক নিয়েছি। আর কয়েলের স্ট্যান্ডটাকে আমি একটা পাশ কেটে নিয়েছি, তারপর এভাবে বাঁকিয়ে নিয়েছি। সবগুলোকে হচ্ছে আমি তেলে চুবিয়ে রেখেছি। আর এখানে কয়েকটা সাইজের বোতলের সিপি নিয়েছি, কলমের মুখা নিয়েছি। তো সবকিছুকেই হচ্ছে তেলের মধ্যে চুবিয়ে রাখতে হবে, তাহলে ডিজাইনটা তুলতে সুন্দর হয়। তো এখন অল্প একটু ডো নিয়ে আমি এরকম মথে গোল করে নিয়েছি। তারপর এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি, এটা বেলুনের সাহায্যে বেলে। আর এটাকে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। তো আমি মোটামুটি এই সাইজ করে নিয়েছি, তাহলে আমার সুবিধা হয় আর কি ডিজাইনগুলো তুলতে। অনেকে এর থেকে মোটাও করে। তো দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে এটাকে একটা বোতলের সিপির সাহায্যে গোল করে একটা দাগ কেটে নিব। তারপর হচ্ছে আমি একটা পিন নিয়ে নিয়েছি, ওই যে দেয়ালে যে লাগায় ওগুলো, ওটার নিচে যে একটা প্লাস্টিকের অংশ থাকে, তো সেইটা নিয়ে নিয়েছি দাগ কাটার জন্য, কারণ আমি দাগ কাটার জন্য আর কিছুই পাচ্ছিলাম না। আর আমি যেহেতু মৌসুমী পিঠা বানানোর লোক, তো সেই জন্য আমার কাছে সব জিনিস নাই। তো আমি এখন হচ্ছে একটা সুইয়ের সাহায্যে এভাবে কেটে নিয়েছি। বারবার হচ্ছে একটু তেল লাগিয়ে নেবেন, যেটা আমি ভুলে যাই। তো তেল লাগিয়ে নিলে সুন্দর করে কেটে ডিজাইনটা উঠানো যায় আর কি। তো ডিজাইনটা হচ্ছে উপরের দিকে একটু উঠাই দিতে হবে, নয়তো কিন্তু এটাকে ভালোভাবে ভাজাও যাবে না। আবার হচ্ছে ঘুরে সেরাই দিলে সেরাটা ভিতরের দিকে ঢুকবে না। তো আমি সুন্দর করে হচ্ছে একটা ডিজাইন করে নিচ্ছি। প্যাকেট চালের গুঁড়া দিয়ে পিঠা বানানো একটু টাফ, এটা আপনারা সবাই জানেন। তবে একটি নিয়ম ফলো করলে দেখা যাচ্ছে মোটামুটি বেশ ভালোভাবেই বানানো যায়। আমার 3টা কোনায় হচ্ছে এরকম কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাঝখানে যে কোনাকুনি অংশটা রয়েছে, তো এটাকে হচ্ছে আমি কেটে উঠিয়ে নিচ্ছি। চাইলে এখানে অন্য কোনো ডিজাইন করাও যায়, কিন্তু আমি হচ্ছে ফাঁকিবাজ, যত কম ডিজাইন দিয়ে শেষ করা যায় আর কি। সুন্দর করে কাটলে কোনাটা বোঝা যায়। তো এখন হচ্ছে যে সাইডের অংশটা, সেটাকে আমি হচ্ছে অসমান অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। যদি কাটারটা বড় হইতো, মানে যেটা দিয়ে সাইডের দাঁতগুলো কাটে, তো সেটা দিয়ে সেটা বড় হলে হচ্ছে আমি এমনিতেই করতে পারতাম, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা খুবই ছোট। তো সেই জন্য আমি হচ্ছে কেটে অল্প ছোট করে নিছি আর কি। তো এখন যে কয়েলের অংশটা আছে আমি কেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে আমি সুন্দর করে দাঁতগুলো কেটে নিচ্ছি। তো আগে হচ্ছে আমি দাঁত কাটতে পারতাম না, তখন অন্য ডিজাইন করতাম। তো এখন যেহেতু মোটামুটি দাঁত কাটতে পারি, সো এবার কেটে নিচ্ছি। আর আমাদের দিকে এটাকে দাঁত কেটেই বেশি বানানো হতো, ছোটবেলায় যতটুকু দেখেছি। তো আমার হচ্ছে এই পিঠাটা হয়ে গিয়েছে, দেখুন সুন্দর করে আমি তুলে নিয়েছি ডিজাইনটা। এখন আমি আরেকটা রুটি বেলে নিয়েছি। এখন হচ্ছে এটাকে আবার একটু দাগ কেটে নিয়েছি। এখন সেম ভাবে এই ডিজাইনটা করে নিচ্ছি, কিন্তু এইখানে সেম ভাবে দাগ দিলেও আমি ভিতরের ডিজাইনটা একটু অন্যরকম করে করব। তো দেখতেই পাচ্ছেন আমি একটু অন্যরকম করে করেছি। এখন হচ্ছে সাইডে আরেকটু দাগ কেটে নিচ্ছি। তো এই ধরনের পিঠাগুলো করতে খুবই ধৈর্যের প্রয়োজন হয়। আর আগে দেখতাম যে সবাই মিলে, পাড়া প্রতিবেশীরা, তারপর হচ্ছে বাড়ির সবাই মিলে একসাথে পিঠা বানাতে বসতো, গল্পে আড্ডায় সুন্দর পিঠা হয়ে যেত।
তো এখন হচ্ছে আমি সাইডটা আবার কেটে ফেলে দিচ্ছি, অসমান সাইডটা কেটে তারপর হচ্ছে আবার এটাকে দাঁত কেটে নিচ্ছি। আমাদের দিকে এটাকে দাঁত কাটাই বলে। বেসিক 3 থেকে 4টা রুলস শিখে নিলে তাহলে পিঠা এমনি এমনি হয়ে যায়, আপনিও বানাতে পারবেন। যেমন ডো কিভাবে করতে হয়, তারপর হচ্ছে ডোটা বেশি নরম করা যাবে না, শক্ত করা যাবে না, দেন হচ্ছে কিভাবে দাগ কাটতে হয়। সো এই দাগ কাটাগুলো শিখে গেলে আর কি 2 থেকে 3টা উপায় শিখে গেলে, মানে ডিজাইনটা শিখে গেলে তাহলে আপনি মোটামুটি 5 থেকে 7টা ডিজাইন নিজে থেকেই বানাতে পারবেন। তো এটা আমার মনে হয়, কারণ আমিও হচ্ছে অত ভালো পারি না। তো সেই জন্য এই টিপসটা দিলাম যারা আমার মতো পারে না, আর যারা পারে তারা তো অনেক ভালো। সাইডের এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে তাই একটু দেখিয়ে দিলাম। এটা করা কোনো ব্যাপারই না, মানে খুবই সহজ এটা করা। তো সেই জন্য আমি সাইডটা করে নিছি। তো আর সাইড যারা কাটতে পারে না তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা, একটা টুথপিকের সাহায্যে যেরকম করে জাস্ট হচ্ছে মানে বাঁকা করে ধরে একটু মেরে দিলেই হয় সাইডটা। এটা খুব সুন্দর লাগে। আই থিঙ্ক এই ডিজাইনটা পাকন পিঠাতে খুব চলে, সাইডটা এভাবে সুন্দর করে কেটে দেয়। তো আমার এই ডিজাইনটা হয়ে গিয়েছে। সাইড না কাটলে দেখা যায় যে তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সাইড কাটতে গেলেই দেরি হয়ে যায়। তো এইভাবেও করে নেওয়া যায়। এখন হচ্ছে আমি একটা পাতার মতো করে ডিজাইন করতেছি। তো এটাকেও হচ্ছে মাঝখানে একটু তুলে তারপর হচ্ছে সাইড গুলো এভাবে উঠিয়ে দিলেই হয়। এই পিঠাটা মূলত নরসিংদীর পিঠা হলেও দেখা যায় নরসিংদীর পার্শ্ববর্তী জেলায় তো হচ্ছে গাজীপুর। তো গাজীপুরের মানুষই হচ্ছে এটা অনেক বেশি পছন্দ করে এবং ঈদে সব সময় এটা করা হয়, সবাই করে। তো আমার দাদা বাড়িতে সব সময় করা হয়, আমার নানা বাড়িতেও সবাই খুব ভালো বানায়। তো আমার শ্বশুর বাড়িতেও সবাই খুব ভালো বানায়। তো আমি হচ্ছে একটু কম পারতাম আর কি, মানে কম পারি বলতে একদম খুবই কম পারি। তো দেখতেই পাচ্ছেন এরকম পারি আর কি। তো দেখা যেত যে আমি তেমন একটা বানাতাম না। এবারে প্রথম আমি ঈদে বানাচ্ছি, আগে হচ্ছে এমনিতে 2 থেকে 3 বার ট্রাই করা হয়েছে। তো 2 থেকে 3টা বানানোর পর আমি হচ্ছে এখন এগুলোকে ভেজে নিব, কারণ এগুলাকে কিন্তু বেশিক্ষণ এমনিতে রাখা যাবে না, ভেঙে যাওয়ার চান্স থাকে। আর এটাকে হচ্ছে সময় নিয়ে আস্তে আস্তে হচ্ছে ভেজে নিতে হয় এবং এটাকে লাল করা যাবে না। আর এইভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে এটাকে আমি রোদে শুকাবো, তারপর এটা এয়ারটাইট বক্সে রেখে দিব। দেন হচ্ছে আমি যখন খাবো তখন হচ্ছে এটাকে আবার লাল করে ভেজে দেন হচ্ছে গুড়ের শিরায় ডুবিয়ে তারপর হচ্ছে সেটাকে খাবো। আবার ওইটাকে চাইলে এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণও করা যায়। তো এই যে আমার হচ্ছে এতগুলো পিঠা হয়েছে, আমি হাফ কেজি চালের গুঁড়া থেকে এতগুলো পিঠা বানিয়েছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক এন্ড ফলো করে দিবেন। সো স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।